নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের পলিটিতে খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে আমাদের সকলের কিন্তু জানা উচিত। আজকের আমাদের টপিক হলো সুপ্রিম কোর্ট, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই ভিডিওর যে কারেন্ট নিউজ সম্পর্কে, তার সাথে সুপ্রিম কোর্ট কি, সুপ্রিম কোর্টের ইতিহাস কি বলছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করানো হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে শপথ বাক্য বা তাদের যে টার্ম তা দেখে নেব, সুপ্রিম কোর্টের জাজের কীভাবে তাদেরকে রিমুভাল করা হয় এবং সুপ্রিম কোর্টের যে আসল কাজ তা দেখে নেব। এমনকি চিফ জাস্টিসের যে বিশেষ ভূমিকা আছে তাও কিন্তু দেখে নেব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে, মহামান্য সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। তাই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আমরা সবসময় বিশ্বাসী বা আমরা সেখানে আস্থা রাখি। তাই ভারতবর্ষের যে কোনো কোর্ট, বিশেষ করে মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমি সর্বদা শ্রদ্ধাশীল এবং সম্মান করি, এবং আমার মাথা সবসময় নত থাকে সুপ্রিম কোর্ট বা মহামান্য বিচারপতিদের কাছে। তো আজকের ভিডিও আমরা জানি যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে যে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চলছে তা কিন্তু এখন সুপ্রিম কোর্টে চলছে। সুপ্রিম কোর্ট নিজের থেকেই এই ভয়ঙ্কর ঘটনা সামনে আসার পর সুবমোটো কেস চলছে এবং তার হিয়ারিংয়ের দিকে আমরা সকলে তাকিয়ে আছি। আর এই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে যখন আমরা তাকিয়ে আছি, আমরা কিন্তু আশায় বুক বাঁধছি যে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের যে জাস্টিস চার যে দাবি সেই জাস্টিস দেবে। তো আজকের ভিডিওতে আমরা এই সুপ্রিম কোর্টের যে জুডিশিয়ারি সিস্টেম তা কিন্তু দেখে নেব, যা আমাদের পলিটিতে খুবই ইম্পর্টেন্ট। এখন সুপ্রিম কোর্ট কি? সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সবথেকে বড় বা সর্বোচ্চ বা শীর্ষ আদালত। এই আদালতের উপরে কিন্তু আর কোনো আদালত নেই। আমরা জানি আমাদের ভারতবর্ষের যে আদালত বা যে বিচার ব্যবস্থা শুরু হয় খুব নিম্ন লেভেল থেকে, মহকুমা আদালত কিংবা সিটি সেশন কোর্ট কিংবা ডিস্ট্রিক্ট কোর্ট, তার থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, আর সর্বশেষ হচ্ছে সুপ্রিম কোর্ট। তাই একটা কোর্টের রায় আমাদের যদি পছন্দ না হয়, আমরা কিন্তু এইভাবেই একে একে ক্রোনোলজিক্যালি উচ্চ আদালতে আমরা আপিল করতে পারি বা চ্যালেঞ্জ করতে পারি। আর সর্বোচ্চ চ্যালেঞ্জ করার যে শেষ বা অন্তিম যে আদালত সেটি হলো এই সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের যে রায় তা কিন্তু অবশ্যই সকলের কাছে গ্রাহ্যনীয় এবং সেটাই শেষ বা অন্তিম রায়। এখন এই যে সুপ্রিম কোর্টের ইতিহাস কী আছে আমরা জানি। ভারতবর্ষের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে ভারতবর্ষের ইতিহাসে সবথেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো পলাশির যুদ্ধ বা ব্যাটেল অফ পলাশি, যা 1757 সালে হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ। আর এই যুদ্ধে বাংলা নবাবের যে পরাজয় ঘটেছিল বা অর্থাৎ তাকে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছিল, তার ফলেই কিন্তু ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ কিন্তু অফিসিয়ালি শুরু হয়েছিল। এরপরে বক্সার যুদ্ধ হয়েছে 1764, যেখানে ইংরেজরা জয়লাভ করেছে। আর এই জয়লাভ করার ফলেই কিন্তু ইংরেজরা বাংলা, বিহার, উড়িষ্যার দেয়ানি লাভ করেছিল, অর্থাৎ রেভিনিউ কালেক্ট করার ক্ষমতা পেয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের মাটিতে ইংরেজদের বা বাংলার মাটিতে ইংরেজদের যে শাসন করার একচ্ছত্র ক্ষমতা শুরু হয়েছিল। এখন শাসন যখন তারা করছে, তখন কি তাদের কী করতে হবে? বিচার ব্যবস্থা দরকার। আর এই বিচার ব্যবস্থার সময়ই বিচার ব্যবস্থার কিন্তু ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। তখন ভারতবর্ষে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড হয়ে এসেছিলেন ওয়ারেন হেস্টিং। আর তখনই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল। আর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম তৈরি হয়েছিল সুপ্রিম কোর্ট বা ইম্পেরিয়াল কোর্ট। আর এই ইম্পেরিয়াল কোর্টের প্রথম বিচারপতি ছিলেন, তিনি হলেন এলিজা ইম্পে। এখন এইভাবেই কিন্তু কলকাতাতে সুপ্রিম কোর্টে চলতে থাকে। এরপর 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের সুপ্রিম কোর্টের স্থাপনা হয়, যেটা হচ্ছে ফেডারেল কোর্ট। এই ফেডারেল কোর্ট কিন্তু আর কলকাতায় নয়, যেহেতু রাজধানী কলকাতা থেকে নিউ দিল্লিতে সরে গেছিল, সেই নিউ দিল্লিতে এই ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্ট চালু হয়। এরপর ভারত স্বাধীনতা পায় 1947 সালে, এবং ভারতবর্ষ যে একটি প্রজাতান্ত্রিক দেশরূপে আত্মপ্রকাশ করে 1950 সালের 26 জানুয়ারি, অর্থাৎ যেদিন থেকে ভারতবর্ষের সংবিধান চালু হয়েছিল। আর তারই ঠিক দুদিন বাদে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বা তার
কার্যের সূচনা হয়, যা দিল্লিতে হয়। আর সেই থেকেই সুপ্রিম কোর্টের কিন্তু কাজ হয়ে আসছে। তখন সুপ্রিম কোর্টের যে জাজের যে স্ট্রেংথ ছিল, বিচারপতিদের স্ট্রেংথ ছিল, তা ছিল 1+7, অর্থাৎ মোট 1জন প্রধান বিচারপতি আর 7জন অন্য বিচারপতি, মোট 8জন। আর তখন ভারতবর্ষের প্রথম প্রধান বিচারপতি হয়েছিলেন হীরালাল কানহাইয়া। এখন বর্তমানে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের স্ট্রেংথ কতগুলি আছে? ভারতবর্ষের বর্তমানে সুপ্রিম কোর্টের যে বিচারপতির স্ট্রেংথ আছে যে 1+33, অর্থাৎ 1জন প্রধান বিচারপতি আর অন্যান্য 33 জন বিচারপতি, মোট 34 জন স্ট্রেংথ আছে। তবে 34 জন কিন্তু বিচারপতি নেই, 1জন কম আছে। কেন নেই? কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যে যোগ্যতা বা যে ক্রাইটেরিয়া তা কিন্তু খুবই জটিল, যেখানে শিক্ষাগত যোগ্যতা তো আছেই, তার সাথে যে তার এক্সপিরিয়েন্স, আইন নিয়ে তার এক্সপিরিয়েন্স কিন্তু একটা বিরাট বড় ব্যাপার আছে। আর সেই কারণে তাছাড়াও কিন্তু আরও অনেক বাধা আছে জাজ হওয়ার ক্ষেত্রে। সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি সে কিন্তু জাজ হতে পারে না। এরকম অনেক একাধিক বাধ্যবাধকতা থাকায় জাজের যে স্ট্রেংথ 34 জন কিন্তু পূরণ করা এখনো যায়নি। আর এই যে প্রথমে ছিল বললাম 8 জনের স্ট্রেংথ, এখন 34 জনের স্ট্রেংথ। বুঝে নিতে হবে যত সময় যাচ্ছে তত কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু তার যে প্রেসার বাড়ছে, কেসের প্রেসার বাড়ছে, সেইটা দেখেই কিন্তু সময় সময় অন্তর অন্তর ভারতবর্ষের পার্লামেন্ট এই জাজের যে স্ট্রেংথ কিন্তু বাড়ানোর সিদ্ধান্ত নেন আইন পাস করে। এখন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের কীভাবে নিয়োগ করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনলি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের সর্বোচ্চ যে বয়স তা কিন্তু 65 বছরের নিচে হতে হবে। 65 বছর হচ্ছে তাদের অবসর গ্রহণের সর্বোচ্চ সীমা। 65 বছরের পরে কেউ কিন্তু আর সুপ্রিম কোর্টের বিচারপতি থাকতে পারবেন না, তাকে অবসর গ্রহণ করতে হবে। তার সাথে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি হতে গেলে তাকে অবশ্যই যে কোনো একটি রাজ্যের হাইকোর্টে মিনিমাম বা অ্যাটলিস্ট 5 বছরের তাকে বিচারপতি হিসাবে কাজ করতে হবে, কিংবা ভারতবর্ষের যে কোনো একটি হাইকোর্টে অ্যাডভোকেট হিসাবে মিনিমাম তাকে 10 বছরের কাজ করার তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি যখন কোনো হাইকোর্টের জাজকে তার এক্সপিরিয়েন্স অনুযায়ী তাকে যদি সুপ্রিম কোর্টের বিচারপতি করতে চান, তার আগে তিনি যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছে কিংবা যিনি আদার্স যে সমস্ত বিচারপতি আছেন তাদের সঙ্গে তিনি পরামর্শ করে তবেই তিনি নতুন জাজকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। তার সাথে সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এনাকে কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট করেন আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। এখন সিজেআই কে হবেন? সিজেআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার বেসিক যে রুল সেটা হচ্ছে যে সিনিয়রিটি মেনটেন করে। এই যে 33 জন বা 34 জন বিচারপতি আছেন, এই মহামান্য বিচারপতিদের মধ্যে যিনি সর্বোচ্চ বয়স্ক বা যিনি সবথেকে সিনিয়র, তিনিই কিন্তু এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। এখন তিনি কতদিনের জন্য এই সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন? বলেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বোচ্চ যে বয়স সীমা তা হচ্ছে 65 বছর, অর্থাৎ তিনি যেদিন এই সিজিআই হলেন সেদিন থেকে যতদিন না তার বয়স এই 65 বছর হচ্ছে ততদিনই কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি থাকেন। যদি দেখা যায় যে আগের যিনি বিচারপতি যিনি অবসর গ্রহণ করলেন এবং তিনি সিনিয়রিটি হিসাবে তিনি প্রধান বিচারপতি হিসাবে তিনি শপথ বাক্য পাঠ করলেন, অথচ তার 2-1 দিনের মধ্যে তার 65 বছর বয়স হয়ে যাবে, তবুও কিন্তু তিনি ওই 2-1 দিন যতদিন তিনি থাকবেন ততদিনের জন্য তিনি কিন্তু ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসাবে কাজ করে যাবেন। অন্যদিকে অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে সিনিয়র মোস্ট জাজ হতে হবে সুপ্রিম কোর্টের। আবার 65 বছর বয়সে তিনি অবসর গ্রহণ করবেন, পরবর্তী যিনি সিনিয়র মোস্ট আছেন তিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি হবেন। অন্যদিকে যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হন তার মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অন্যদিকে তবে কোনো অ্যাডভোকেটের এই যে সিস্টেম বলেছি যে তাকে 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট থাকতে হবে তবেই তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারেন, এখানে কিন্তু অনেক বাধ্যবাধকতা আছে। কোনো ব্যক্তি অর্থাৎ যিনি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত তিনি কিন্তু কোনো মতেই বিচারপতি হতে পারবেন না। এ হলো বিচারপতি হওয়ার তাদের ক্রাইটেরিয়া। এখন বিচারপতি যে টার্ম মেয়াদ আর তার শপথ বাক্য, তাহলে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের যে টার্ম বা মেয়াদ বলে কিছু নেই, তাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ
বয়স সীমা আছে, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 65 বছর। 65 বছর পর্যন্ত তারা বিচারপতি থাকতে পারবেন, তারপরে কিন্তু তাদেরকে অবসর নিতে হবে। নেক্সট কি, এই 65 বছর হওয়ার আগেও তিনি কিন্তু নিজের ইচ্ছায় বা নিজের পার্সোনাল কারণে তিনি কিন্তু রিজাইন করতে পারেন। তখন তাকে রিজাইন করতে হবে কার কাছে? রিজাইন করতে হবে প্রেসিডেন্টের কাছে। এখন সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের, মহামান্য বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান? মহামান্য বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি। এমনকি যিনি প্রধান বিচারপতি হন, সে প্রধান বিচারপতিকেও কিন্তু শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি। এখন এই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদেরকে রিমুভ কিভাবে করা যাবে বা ইমপিচমেন্ট কিভাবে করা যাবে? এখন যদি কোনো মহামান্য বিচারপতি, তিনি বিচারপতি থাকাকালীন তার বিরুদ্ধে যদি কোনো আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক কাজের অভিযোগ উঠে, তখন তাকে কিন্তু তার পদ থেকে ইমপিচমেন্ট করার ব্যবস্থা নেওয়া হয়। ইমপিচমেন্ট করতে গেলে কি করতে হবে? তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটাকে পার্লামেন্টের হলে লোকসভায় কিংবা রাজ্যসভায় তুলতে হবে। পার্লামেন্টের লোকসভায় তুললে মিনিমাম 100 জন মেম্বারের একটা স্বাক্ষর দেওয়া কপি চাই বা তার অভিযোগ চাই, লিখিত অভিযোগ। আর রাজ্যসভায় হলে মিনিমাম 50 জন মেম্বারের স্বাক্ষর দেওয়া লিখিত অভিযোগ স্পিকারকে বা চেয়ারম্যানকে দিতে হবে। আর তখন স্পিকার আর চেয়ারম্যান ওই বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার জন্য একটি 3 সদস্যের কমিটি গঠন করেন, যে সদস্যতে মেনলি 3 জন জাজ বা মহামান্য বিচারপতি থাকেন। তারা ইনভেস্টিগেশনের পরে সেই রিপোর্ট দিয়ে দেন স্পিকারকে, স্পিকার সেটা পার্লামেন্টে দেন। আর তারপরে যদি দেখা যায় যে সত্যি সত্যি তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সত্যি, তখন কিন্তু পার্লামেন্টের 2 কক্ষে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়। এবং এই ইমপিচমেন্টের সময় স্পেশাল মেজরিটি বা 2/3 মেজরিটিতে 2 কক্ষে পাস করতে হয়। 2 কক্ষে পাস করার পরে সেটাকে প্রেসিডেন্টের কাছে দিয়ে দেওয়া হয়, আর প্রেসিডেন্ট ওই বিচারপতিকে তিনি রিমুভ করে দেন। এখন ভারতবর্ষের এই যে সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের কি কাজ আছে? মহামান্য সুপ্রিম কোর্টের কাজ মেনলি প্রধান কাজ হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্ট হলো ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা। অর্থাৎ রক্ষাকর্তা কেন বলা হচ্ছে? আমরা জানি ভারতবর্ষের আইন তৈরি করার একমাত্র অধিকার আছে পার্লামেন্টে, এবং সরকার বিভিন্ন সময় তাদের ক্ষমতা বলে পার্লামেন্টে কিন্তু নতুন নতুন আইন নিয়ে আসে। এখন এই আইনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই আইনকে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে সেই যে কেস করা হয় সেই কেস গ্রাহ্য হলে সেখানে কনস্টিটিউশনাল বেঞ্চ বা সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়, এবং সাংবিধানিক বেঞ্চে কিন্তু সেখানে তাদের প্রসিডিং চলে বা হেয়ারিং চলে। হেয়ারিং শেষে যদি মহামান্য বিচারপতিরা মনে করে যে এই নতুন আইন ভারতবর্ষের সাংবিধানিক যে প্রভিশন আছে সে প্রভিশনকে লঙ্ঘন করেছে, তাহলে বলা হয় যে এই আইন বেআইনি বা এই আইন অসাংবিধানিক। আর একবার যদি সুপ্রিম কোর্ট বলে দেন যে এই আইন অসাংবিধানিক, তাহলে কিন্তু সেই আইনের কোনো আর কাজ থাকবে না, সেই আইন শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, এবং সরকার সেই আইনকে আর রাখতে পারবেন না। অন্যদিকে যদি সুপ্রিম কোর্ট বলে যে না, এই আইন ভারতবর্ষের সংবিধানের যে প্রভিশনকে কোনো মতেই লঙ্ঘিত করেনি, তাহলে সেই আইন কিন্তু আইন হিসাবে রয়ে যাবে। অর্থাৎ সরকার চাইলেই নিজের ক্ষমতা অনুযায়ী তারা কিন্তু পার্লামেন্টে বিল পাস করে আইন করতে পারে, কিন্তু সে আইনটা সাংবিধানিক না অসাংবিধানিক তার কিন্তু যে আসল যে জাজমেন্ট সেটিকে বিচার করবে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু শেষ, আর সেটা সরকারকে মেনে নিতে বাধ্য হতে হবে। অন্যদিকে কি, ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে ভারতীয় সংবিধান কি দিয়েছে? ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার, এবং কোনো মতে যদি কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হয় তাহলে কিন্তু সে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। সুপ্রিম কোর্ট সে বিষয়টিকে দেখবে, তার প্রসিডিং হবে, এবং সুপ্রিম কোর্ট চাইলে রিট জারি করতে পারেন। রিট জারি করে ওই যে ব্যক্তি যার ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘিত হয়েছে সেটিকে রক্ষা করতে পারে। অন্যদিকে কি, যে রাজ্যের সঙ্গে কেন্দ্রের কোনো লিগাল ডিসপিউট হলো কিংবা রাজ্যের সাথে রাজ্যের কোনো ডিসপিউট হলো, সেই ডিসপিউটে যে লিগাল যে জুডিশিয়ারি তার যে সিদ্ধান্ত বা ভার্ডিক্ট তা কিন্তু পুরোপুরি দেওয়া আছে এই সুপ্রিম কোর্টের বিচারের উপরে। অন্যদিকে যে কোনো ক্রিমিনাল কেস, যে কোনো সিভিল কেস, তার কিন্তু অন্তিম বা সর্বোচ্চ যে ফাইসালা বা বিচার কিন্তু এই সুপ্রিম কোর্টে হবে। আমরা কি করি? প্রথমে আমরা নিম্ন আদালতে যাই, মহকুমা আদালতে যাই, সেই রায় যদি পছন্দ না হয় তাহলে আমরা মহামান্য ডিস্ট্রিক্ট কোর্টে যাই। ডিস্ট্রিক্ট কোর্টে যদি আমাদের সেই রায় পছন্দ না হয় তাহলে আমরা মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যাই। সিঙ্গেল বেঞ্চের রায় যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা
যে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চের রায় যদি আমাদের পছন্দ না হয় তখন কিন্তু সেটিকে আমরা চ্যালেঞ্জ করে আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে যাই। আর সুপ্রিম কোর্ট যা রায় দেয় সেটা কিন্তু আমাদের শিরোধার্য, আমাদেরকে কিন্তু মেনে নিতে হবে, সেটাকে একসেপ্ট আমরা করতে বাধ্য থাকব এবং সুপ্রিম কোর্টের যে রায়কে আমরা সম্মান জানাতে বাধ্য থাকব, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে। তবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যা বিচার দেবে সেটা কিন্তু ভারতবর্ষের অ্যাবসলিউট বিচার বা ভার্ডিক্ট। তবে কিছু কিছু ক্ষেত্রে সেই রায়কে রিভিজিট করা যায় কিংবা যে রিভিউ পিটিশনের আবেদন করা হয় বা করা যায়, বা সুপ্রিম কোর্ট সেটাকে যদি পারমিট করে তাহলে নতুন করে সেটাকে কিন্তু আবার শুনানি হয়। আর যে কোনো ক্ষেত্রে জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের রাজ্য সরকার বা আমাদের কেন্দ্র সরকারকে কিন্তু যে জুডিশিয়াল অর্ডার দিতে পারেন, আর সেই অর্ডার কিন্তু অবশ্যই মানতে হবে আমাদের সরকারকে। অন্যদিকে ভারতবর্ষের কোনো কোর্টে কোনো যদি কেস চলে, সেটা যদি খুব সেন্সিটিভ ইস্যু হয় এবং সেটা যদি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট সেই আপিলকে যদি তিনি অ্যাকসেপ্ট করেন, তাহলে সেই কোর্টের যে প্রসিডিং চলছে সেই প্রসিডিংকে সুপ্রিম কোর্ট চাইলে নিজের ইচ্ছায় সুপ্রিম কোর্টে চালানোর দিতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্ট নিজে নিজে সুমোটো কেস বা স্বতঃস্ফূর্তভাবে যে কেস চালানোর নির্দেশ দিতে পারেন। যেমন আরজিকর কাণ্ডেও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট নিজের থেকেই স্বতঃস্ফূর্ত হয়ে যে কেস চালানোর বা বিচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্যদিকে জনস্বার্থের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কিন্তু পিআইএল হয়, অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জনস্বার্থ মামলা। আর সুপ্রিম কোর্ট সেটা যদি গ্রাহ্য করেন তাহলে কিন্তু সেটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলবে এবং সুপ্রিম কোর্ট সেখানে আলটিমেটলি নির্দেশ দিবেন। আর সেই নির্দেশে আমরা অবশ্যই মানতে বাধ্য হব, কারণ আমরা সুপ্রিম কোর্টকে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমরা সবসময় নত মস্তিষ্কে থাকার জন্য বাধ্য। অন্যদিকে এত গেল আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন ফাংশন। এখন সুপ্রিম কোর্টের বা মহামান্য সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি আছেন, মহামান্য যিনি সিজেআই আছেন, সিজেআই কিন্তু আবার নিজে স্পেশালি কতকগুলি দায়িত্ব তিনি পালন করেন। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মহামান্য প্রধান বিচারপতি, তিনি ভারতবর্ষের নতুন রাষ্ট্রপতিকে তিনি শপথ বাক্য পাঠ করান। অন্যদিকে যদি মহামান্য আমাদের রাষ্ট্রপতি তার অফিসে অনুপস্থিত থাকেন কোনো কারণে বা তার পদ খালি থাকে, এমনকি যদি উপরাষ্ট্রপতির পদও খালি থাকে, তখন মহামান্য প্রধান বিচারপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে কাজ করতে পারেন বা কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন। অন্যদিকে যে কোনো বেঞ্চে, যে বিচারের বেঞ্চে যদি মহামান্য বিচারপতি তিনি সদস্য থাকেন, তাই তিনি প্রধান বিচারপতি হয়, তিনি কিন্তু বেঞ্চের প্রধান হিসাবে কাজ করেন। এই হলো প্রধান বিচারপতির কাজ। এখন ভারতীয় সংবিধানের কোন জায়গায় এই সুপ্রিম কোর্টের স্থান আছে? ভারতীয় সংবিধানের যে পঞ্চম পার্টে 124 থেকে 147 নম্বর ধারাতে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের গঠন, সুপ্রিম কোর্টের কাজ, সুপ্রিম কোর্টের আদার্স যে সমস্ত আর্টিকেলগুলি স্থান পেয়েছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি মহামান্য সুপ্রিম কোর্টের সম্পর্কে পলিটিতে যা আছে তা কিন্তু তুলে ধরলাম। এখন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবশেষে এটি একটি শিক্ষামূলক ভিডিও, যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজন। এই ভিডিওর কোনো অংশে কোনো হিংসা বা কোনো রাজনৈতিক বিদ্বেষের কোনো বিষয় অন্তর্ভুক্ত হয়নি। যদি তা হয়ে থাকে বলে কারো মনে হয়, সেটি কিন্তু একবারে অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমাপ্রার্থী ও দুঃখিত। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।